আসসালামু আলাইকুম। প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমরা তোমাদের সাথে যে ক্লাসটা নিচ্ছিলাম জেনারেল ভাইরোলজির উপর, ভাইরাসের স্ট্রাকচারটা গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমাদের ধারাবাহিক ক্লাসের যেটা অংশ সেটা হচ্ছে ভাইরাস রেপ্লিকেশন, ভাইরাল রেপ্লিকেশন। ভাইরাসের রেপ্লিকেশনটা আমার মনে হয় তোমরা সবাই পড়েছো, তারপরেও আমি আরেকটু তোমাদেরকে বলি, তোমাদের মনে মনে হবে তাহলে। প্রথমে আমাদেরকে জানতে হবে প্রিন্সিপাল অফ ভাইরাল রেপ্লিকেশন। আমরা ফার্স্ট প্রফের সময় বায়োকেমিস্ট্রিতে পড়ে এসেছিলাম দুটো টার্ম, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। তোমাদের নিশ্চয়ই মনে আছে ট্রান্সক্রিপশন কি আর ট্রান্সলেশনটা কি। ট্রান্সক্রিপশনটা সেটাই ছিল, খুব সংক্ষিপ্ত ভাবে যদি সহজভাবে বলতে চাই সেটা হচ্ছে ডিএনএ কপিটা ইউজ করে আমি যখন আরএনএ তৈরি করব তখন সেটাকে আমরা বলছি ট্রান্সক্রিপশন। আর ট্রান্সলেশনটা হচ্ছে আরএনএ থেকে যখন প্রোটিন তৈরি হচ্ছে তখন সেই স্টেপটাকে আমরা বলছি ট্রান্সলেশন। তো এই দুইটা টার্ম মাথায় রেখে আমাকে ভাইরাল রেপ্লিকেশনটা পড়তে হবে। প্রিন্সিপাল অফ ভাইরাল রেপ্লিকেশনে থাকতেছে দুইটা পার্ট, একটা থাকতেছে রেপ্লিকেশন অফ জেনোম বাই ট্রান্সক্রিপশন, রেপ্লিকেশন অফ জেনোম বাই ট্রান্সক্রিপশন, সিনথেসিস অফ স্ট্রাকচারাল প্রোটিন এন্ড এনজাইমস বাই ট্রান্সলেশন। ফার্স্টে ট্রান্সক্রিপশন হচ্ছে, দেন ট্রান্সলেশন হচ্ছে। ট্রান্সলেশনটা আগেও হচ্ছে, পরেও হচ্ছে, মাঝখানে হচ্ছে ট্রান্সক্রিপশনটা। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। ম্যাম আপনার মানে স্লাইড গুলো নীল কালারের স্লাইড গুলো একটু অস্পষ্ট বোঝা যায় না। এটা না আসলে চেঞ্জ করা যায় নাই, আমি চেঞ্জ করতে চেয়েছিলাম, এটা প্রিন্ট আউট করতেও সমস্যা হয়। আচ্ছা আমি বলে দিচ্ছি, তো ওরা শুনে লিখে নিতে পারবে। আচ্ছা প্রিন্সিপাল অফ ভাইরাল রেপ্লিকেশনের দুইটা পোর্শন আমি বলেছি। প্রথম পোর্শনটা বললাম রেপ্লিকেশন অফ জেনোম বাই ট্রান্সক্রিপশন, সিনথেসিস অফ স্ট্রাকচারাল প্রোটিন এন্ড এনজাইমস বাই ট্রান্সলেশন। তাহলে এখানে দুইটা পোর্শন থাকছে, একটা হচ্ছে ট্রান্সক্রিপশন আর একটা হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সক্রিপশনটা কি বললাম? ট্রান্সক্রিপশনটা বললাম যে ডিএনএ কপিটাকে ইউজ করে যখন আমি আরএনএ সিনথেসিস হচ্ছে তখন সেটাকে আমি বলছি ট্রান্সক্রিপশন। আর ট্রান্সলেশনটা বলছি আরএনএ থেকে যখন প্রোটিন সিনথেসিস হচ্ছে, এনি টাইপ অফ প্রোটিন সিনথেসিস হচ্ছে, সেটাকে আমরা বলছি ট্রান্সলেশন। তোমরা বায়োকেমিস্ট্রিতে বিশদ আকারে পড়ে এসছো, সংক্ষিপ্ত ভাবে জাস্ট এইটুকুই এখন মনে রাখো। তো ভাইরাল রেপ্লিকেশনের কিছু স্টেপ আছে, স্টেপগুলি হচ্ছে অ্যাডসর্পশন, পেনিট্রেশন, আনকোটিং, জেনোম রেপ্লিকেশন, অ্যাসেম্বলি এন্ড রিলিজ অফ প্রোজেনি ভাইরাস। যদি ভাইরাল রেপ্লিকেশনের স্টেপগুলি তোমাদের জিজ্ঞেস করা হয় তাহলে এটা ভাইভাইতে আনসার করতে হবে অ্যাডসর্পশন। এখানে কিন্তু অ্যাবজর্পশন না, ডি, অ্যাডসর্পশন, penetrating, uncoating, genome replication, and assembly and release of viral genome. নেটওয়ার্কে ডিস্টার্ব করছে আজকে। আচ্ছা এরপরে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ভাইরাসের, আমরা যেটা বললাম যে ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিন সিনথেসিস হয়। এখানে দুই রকমের প্রোটিন সিনথেসিস হয়, একটা হচ্ছে আর্লি প্রোটিন সিনথেসিস আর একটা হচ্ছে লেট প্রোটিন সিনথেসিস। তোমাদেরকে ভাইভাই যেটা জিজ্ঞেস করা হবে সেটা হচ্ছে যে আর্লি প্রোটিন সিনথেসিস কোন কোন প্রোটিনগুলি রিলিজ হয় এবং লেট প্রোটিন সিনথেসিসে কোন কোন প্রোটিনগুলি রিলিজ হয়। তো আর্লি প্রোটিন সিনথেসিসে কি কি রিলিজ হবে? আর্লি প্রোটিনস আর দোজ প্রোটিনস হুইচ আর সিনথেসাইজড বিফোর রেপ্লিকেশন অফ ডিএনএ জেনোম। ভাইরাসের ডিএনএ জেনোমটা রেপ্লিকেশনের আগে যে এনজাইম গুলি বা প্রোটিনস যেগুলি সিনথেসিস হয় সেগুলিকে আমরা বলছি আর্লি প্রোটিন। তারা কি করছে? দে হেল্প ইন জেনোম রেপ্লিকেশন এন্ড নট ফাউন্ড ইন ভিরিয়ন স্ট্রাকচার। তারা শুধু রেপ্লিকেশনে হেল্প করবে, তারা ভিরিয়ন স্ট্রাকচারের মধ্যে থাকবে না। তাহলে একটা ভাইরাসের আমি বলেছিলাম ট্রান্সক্রিপশন হবে, ট্রান্সক্রিপশনটা হওয়ার আগে ভাইরাসের নিজস্ব কোনো মেশিনারিজ নাই, এটা আমরা আগে ক্লাসে বলে এসেছি তাই না? হোস্ট সেল মেশিনারিজ ইউটিলাইজ করে সে রেপ্লিকেট করে।
তো ভাইরাস যখন একটা হোস্ট সেলের ভিতর ঢুকলো, অ্যাডজর্পশন হলো, পেনিট্রেশন হলো, আনকোটিং হলো, তখন সে কি করে হোস্ট সেলের যে মেশিনারিজ আছে সেটা ইউটিলাইজ করে। ডিএনএ বা ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ এনজাইম বা আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ এনজাইম, এই এনজাইম গুলো ইউটিলাইজ করে সে কি করে ডিএনএ জেনোম সিনথেসিস করার জন্য যেই সব এনজাইম দরকার হবে সেই এনজাইম গুলো রিলিজ করে আর্লি প্রোটিন সিনথেসিস এর মাধ্যমে। এই আর্লি প্রোটিন সিনথেসিস গুলি শুধুমাত্র জেনোম রেপ্লিকেশনে হেল্প করে, শুধুমাত্র জেনোম রেপ্লিকেশনে হেল্প করে, ভিরিয়ন স্ট্রাকচারের ভিতরে পাওয়া যায় না। আর লেট প্রোটিন সিনথেসিসে যেগুলা হচ্ছে, এরপরে কি হচ্ছে, ট্রান্সক্রিপশন হচ্ছে। ট্রান্সক্রিপশন হওয়ার পরে এখন আমার দরকার ভাইরাসের ভিতরে যে প্রোটিন গুলি দরকার সেই প্রোটিন গুলি সিনথেসিস হওয়া দরকার। তখন হচ্ছে লেট প্রোটিনে যে সিনথেসিস গুলি হয় সেগুলি হয় ভাইরাসের স্ট্রাকচারাল জেনোম, স্ট্রাকচার যে প্রোটিন গুলি থাকে সেগুলি তখন সিনথেসিস হয়। তাহলে লেট প্রোটিনস আর দোজ প্রোটিনস হুইচ আর সিনথেসাইজড আফটার দ্য রেপ্লিকেশন অফ ডিএনএ জেনোম। ডিএনএ জেনোম সিনথেসিস হওয়ার পরে যে প্রোটিনগুলি সিনথেসিস হয় সেগুলিকে বলা হচ্ছে লেট প্রোটিন। দে আর ইনকর্পোরেটেড ইন দ্য ভিরিয়ন স্ট্রাকচার, এবং সেগুলিকে ভাইরাসের স্ট্রাকচারের ভিতরে পাওয়া যায়। তাহলে প্রথমে আমি বললাম যে প্রিন্সিপাল অফ ভাইরাস রেপ্লিকেশন, তারপরে বললাম স্টেপ গুলি, এরপরে আসলাম আর্লি প্রোটিন এন্ড লেট প্রোটিন সিনথেসিসে কি কি সিনথেসিস হয়। তাহলে বলো তো দেখি, আর্লি প্রোটিন সিনথেসিসে কোনগুলি হচ্ছে? ডিএনএ জেনোম রেপ্লিকেশনের আগে যে প্রোটিন গুলি সিনথেসিস হচ্ছে, ডিএনএ রেপ্লিকেশনের জন্য যেই এনজাইম গুলি দরকার সেইগুলিকে বলা হচ্ছে আর্লি প্রোটিন। আর লেট প্রোটিন হচ্ছে যেই প্রোটিনটা তোমার ভাইরাসের ভিতরে পাওয়া যাবে এবং ডিএনএ জেনোম সিনথেসিসের পরে রেপ্লিকেশন হবে, সেটাকে বলছি লেট প্রোটিন সিনথেসিস। তাহলে যদি আমরা দেখি স্টেপগুলি, প্রথমে অ্যাডজর্পশন হলো, তারপরে কি হলো, পেনিট্রেশন হলো। অ্যাডজর্পশন, পেনিট্রেশন, পেনিট্রেশন হওয়ার পরে কি হলো, আনকোটিং হলো। আনকোটিং হওয়ার পরে কি হবে, জেনোম রেপ্লিকেশন হবে এবং স্ট্রাকচারাল প্রোটিন সিনথেসিস হবে। জেনোম রেপ্লিকেশন হবে, স্ট্রাকচারাল প্রোটিন সিনথেসিস হবে, স্ট্রাকচারাল প্রোটিন গুলি কি হবে, অ্যাসেম্বলি হবে এবং রিলিজ হবে। যদি এনভেলপড ভাইরাস হয় তাহলে সেল ওয়াল, সেল মেমব্রেনের যে এনভেলপটা আছে সেটাকে সহ সে বের হয়ে চলে যাচ্ছে। আর যদি নেকেড ভাইরাস হয়, নন এনভেলপড ভাইরাস হয়, তাহলে কি হচ্ছে, ভাইরাসটা লাইসিস হয়ে সেই সেলটা লাইসিস হয়ে ভাইরাসগুলি বের হয়ে যাচ্ছে। তাহলে যদি স্টেপটা আবার দেখি, প্রথমে কি হলো, অ্যাডজর্পশন হলো, পেনিট্রেশন হবে, তারপরে কি হবে, আনকোটিং হবে, জেনোম রেপ্লিকেশন হবে, স্ট্রাকচারাল প্রোটিন সিনথেসিস হবে, অ্যাসেম্বলি হবে এবং রিলিজ হয়ে যাবে। এটা হচ্ছে একটা ভাইরাসের কি রেপ্লিকেশনের স্টেপগুলি। এখানে তোমাদের বইয়ে এই ফিগারটা দেওয়া আছে, ভাইরাল রেপ্লিকেশনের স্টেপ গুলি। ভাইরাস একটা হোস্ট সেলের ভিতর ঢুকছে, ঢোকার পরে সে কি করছে, জেনোম অ্যাডজর্পশন হচ্ছে, পেনিট্রেশন হচ্ছে, আনকোটিং হচ্ছে, ট্রান্সক্রিপশন হচ্ছে, ট্রান্সলেশন হচ্ছে, স্ট্রাকচারাল প্রোটিন রিলিজ হচ্ছে, দেন রিলিজ হচ্ছে। এই ছবিটাই তোমার বইয়ে দেওয়া আছে, এই ছবিটাও তোমার বইয়ে দেওয়া আছে। একটা ভাইরাস একটা হোস্ট সেলের ভিতরে এন্ট্রি হলো, এন্ট্রি হওয়ার পরে সিনথেসিস হবে, অ্যাসেম্বলি হবে, রিলিজ হবে। এইটুকু, এই যে সময়টা, এটা মোটামুটি তোমার 25 মিনিটস এর মতো লাগে। এবং একটা ভাইরাস থেকে কতগুলো ভাইরাস তৈরি হবে, মিলিয়নস অফ ভাইরাস তৈরি হবে এই 25 মিনিটসে। 25 মিনিটসে মিলিয়নস অফ ভাইরাস তৈরি হবে। এই ফিগারটাতে দেখো ভাইরাস গ্রোথ কার্ভটাকে যদি আমরা ব্যাকটেরিয়ার গ্রোথ কার্ভ পড়ে এসেছিলাম, মনে আছে? ব্যাকটেরিয়ার গ্রোথ কার্ভ পড়ে এসেছিলাম আমরা ব্যাকটেরিওলজিতে। এখানে আমরা ভাইরাসের একটা গ্রোথ কার্ভ যদি দেখি তাহলে দেখা যাবে যে অ্যাটাচমেন্ট হচ্ছে, পেনিট্রেশন হচ্ছে, আনকোটিং হচ্ছে, রিলিজ হচ্ছে, অ্যাসেম্বলি হচ্ছে, রিলিজ হচ্ছে। এই যে ভাইরাসটা ঢুকলো, ঢোকার পরে অ্যাসেম্বলি হওয়ার আগ পর্যন্ত ভাইরাসের জেনোমটা কি হয়ে গেল, বিভিন্ন পোর্শনে আলাদা আলাদা হয়ে আছে, এনজাইম গুলি আলাদা আলাদা হয়ে আছে। এখানে কিন্তু কোনো বিচ্ছিন্ন, সবগুলো বিচ্ছিন্ন অবস্থায় আছে, কোনো ভাইরাস পার্টিকেল খুঁজে পাওয়া যাবে না। এই যে পিরিয়ডটা, অ্যাসেম্বলি এবং রিলিজ হওয়ার আগের যে পিরিয়ডটা, এই পিরিয়ডটাকে বলা হচ্ছে এক্লিপস পিরিয়ড। এই পিরিয়ডটাকে বলা হচ্ছে এক্লিপস পিরিয়ড। এই পিরিয়ডে যদি পেশেন্ট আমার কাছে আসে, আমি পেশেন্টের সেল যদি আমি রিডিং নেই, তাহলে ভাইরাসের সেলের ভিতরে আমি কোনো হোস্ট সেলের ভিতরে কোনো ভাইরাস পার্টিকেল পাবো না, হোস্ট সেলের ভিতরে কোনো ভাইরাস পার্টিকেল পাবো না। সেই পিরিয়ডটাকে বলা হচ্ছে এক্লিপস পিরিয়ড। তাহলে দেখো, একটা ভাইরাস ঢুকলো, অ্যাটাচমেন্ট হলো, রিলিজ হলো, হ্যাঁ, রেপ্লিকেশন হলো, আনকোটিং হলো, কিন্তু অ্যাসেম্বলি এবং রিলিজ হওয়ার আগে যে পিরিয়ডটা, এইটাকে বলা হচ্ছে এক্লিপস পিরিয়ড।
তাহলে এক্লিপস পিরিয়ডটা কি? ইট ইজ দ্য পিরিয়ড when no virus particles are detected within the infected cell. It occurs soon after the cell is infected. একটা সেল ইনফেক্টেড হওয়ার পরপরই এই এক্লিপস পিরিয়ডটা পাওয়া যায়। তাহলে এটা আমাদেরকে মনে রাখতে হবে। একটা ভাইরাস যখন হোস্ট সেলে অ্যাটাচ করে তখন সে তার কিছু কিছু স্পেসিফিসিটি আছে, সেটাকে কি বলে? ট্রপিজম, সেল ট্রপিজম। এক একটা ভাইরাস এক একটা সেলের প্রতি অ্যাফিনিটি বেশি। যেমন আমরা তোমাদেরকে কোয়েশ্চেন করে থাকি হেপাটোট্রপিক ভাইরাসের নাম বলো, হেপাটোট্রপিক ভাইরাসের নাম বলো, তখন আমরা কি বলি? হেপাটাইটিস এ বি সি ডি। তার মানে কি ওই হেপাটাইটিস এ বি সি ডি এই ভাইরাসটা স্পেসিফিক শুধুমাত্র হেপাটিক সেলের জন্যই তার অ্যাফিনিটি বেশি, হেপাটিক সেলের জন্যই তার অ্যাফিনিটিটা বেশি, এই জন্য তাদেরকে হেপাটোট্রপিক বলা হয়। এবং এখানে এই ল্যাঙ্গুয়েজটাকে আমরা কি হিসেবে বলি? সেল ট্রপিজম। একটা ভাইরাসের একটা হোস্ট সেলের প্রতি স্পেশাল অ্যাফিনিটি যখন থাকে তখন সেটাকে আমরা বলছি সেল ট্রপিজম। আবার কোনো কোনো ভাইরাস গুলো এরকম হতে পারে সে বিভিন্ন স্পেসিস, ম্যামালিয়ানে অ্যাটাক করে, কেউ হচ্ছে তোমার আর্থ্রোপোডে অ্যাটাক করে, কেউ আর্থ্রোপোড ম্যামালিয়ান দুইটাতেই অ্যাটাক করে, এরকম কিছু কিছু ভাইরাস আছে। তাহলে এরকম ভাবে আমরা অ্যাটাচমেন্ট স্পেসিফিক যদি বলি তাহলে ভাইরাসেস হ্যাভ স্পেসিফিক্যালি shaped attachment proteins. Each virus infects only certain types of cells. Most are species specific. বেশিরভাগগুলি হচ্ছে স্পেসিস স্পেসিফিক, যেমন স্মল পক্স, পোলিও, মিজেলস, এগুলো শুধুমাত্র হিউম্যানে অ্যাটাক করে। এছাড়া ওয়েস্ট নাইল ভাইরাস আছে, সে আবার কি করে? মসকাইটো, বার্ডস, হিউম্যান, হর্স চারটাতেই অ্যাটাক করে। আবার কিছু কিছু ভাইরাস আছে সেল টাইপ স্পেসিফিক, যেমন পোলিও, এটা ইন্টেস্টাইনের ইপিথেলিয়াম এবং নার্ভ সেলে অ্যাটাক করে। আরো এক্সাম্পল দেওয়া যায় যে পোলিও ভাইরাসটা কি করে? শুধুমাত্র হিউম্যান এবং প্রাইমেটে অ্যাটাক করে। পোলিও ভাইরাসটা হিউম্যান এন্ড আদার প্রাইমেটস গুলিতে অ্যাটাক করে। অন্যদিকে র্যাবিস ভাইরাসটা কি করছে? অল ম্যামালিয়ান সেলে অ্যাটাক করে। র্যাবিস ভাইরাসটা অল ম্যামালিয়ান সেলে অ্যাটাক করে থাকে। আবার যদি আমরা সেল ট্রপিজমের অন্যদিকে আমরা এক্সাম্পল দেই তাহলে দেখা যাবে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 1 যেটা, সেটা হচ্ছে ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টরের প্রতি অ্যাফিনিটি থাকে। আবার র্যাবিসের অ্যাফিনিটি থাকে অ্যাসিটাইলকোলিন রিসেপ্টরের প্রতি। র্যাবিস ভাইরাসের অ্যাফিনিটি থাকে অ্যাসিটাইলকোলিন রিসেপ্টরের প্রতি। আবার এইচআইভি ভাইরাসের অ্যাফিনিটি থাকবে CD4 সেল প্রোটিনের প্রতি। তাহলে এরকম ভাবে কোন কোন ভাইরাসের রিসেপ্টরের প্রতি অ্যাফিনিটি বেশি থাকে, কোন কোন ভাইরাস স্পেসিস স্পেসিফিক থাকে, কোন কোন ভাইরাস সেল স্পেসিফিক থাকে, এগুলিকে আমরা বলছি সেল ট্রপিজম। তাহলে দেখো কিরকম বোঝা যাচ্ছে যে আমরা যদি একটা ভাইরাসকে অ্যাটাচমেন্ট স্পেসিফিক হিসেবে আমরা আলোচনা করি তাহলে দেখা যাবে যে কোন কোন ভাইরাস যে শুধু হিউম্যান অ্যাটাক করে, তার মধ্যে এক্সাম্পল কি বলবো? স্মল পক্স, পোলিও, মিজেলস। আবার কোন কোন ভাইরাস মসকাইটো, বার্ডস, হিউম্যান, হর্স এগুলিতে অ্যাটাক করে, এগুলিকে বলা হচ্ছে ওয়েস্ট নাইল ভাইরাস এক্সাম্পল। আবার পোলিও ভাইরাসটা কি করছে? তোমার ইন্টেস্টাইন এবং নার্ভ সেলে অ্যাটাক করছে। পোলিও ভাইরাসটা আবার কি করছে? হিউম্যান এবং অল প্রাইমেটস, আদার প্রাইমেটস গুলাকে অ্যাটাক করে। আবার র্যাবিস কি করছে? অল ম্যামালিয়ান সেলে অ্যাটাক করে। আবার রিসেপ্টর স্পেসিফিক যদি আমরা বলি তাহলে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 1 টা ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টরের সাথে বাইন্ড করে, র্যাবিসটা অ্যাসিটাইলকোলিন রিসেপ্টরের সাথে বাইন্ড করে, এইচআইভি CD4 সেলের প্রোটিনের সাথে বাইন্ড করে। তাহলে এটা গেল আমার সেল ট্রপিজম। এরপরে খেয়াল করো আমরা ক্লাসিফিকেশনে দুই রকমের ভাইরাস পড়েছিলাম অ্যাকর্ডিং টু জেনোম, প্রেজেন্স অফ জেনোম। একটা হচ্ছে তোমার ডিএনএ ভাইরাস, একটা আরএনএ ভাইরাস। একটা ডিএনএ ভাইরাস, একটা আরএনএ ভাইরাস। তো ডিএনএ ভাইরাস গুলি রেপ্লিকেট করে নিউক্লিয়াসের মধ্যে। অল ডিএনএ ভাইরাসেস আর রেপ্লিকেট ইন দা নিউক্লিয়াস এক্সেপ্ট পক্স ভাইরাস, এক্সেপ্ট পক্স ভাইরাস। কেন পক্স ভাইরাসটা সাইটোপ্লাজমে রেপ্লিকেট করে? কারণ কি? তার নিজস্ব আরএনএ পলিমারেজ আছে। আর অন্য যে ডিএনএ ভাইরাস গুলি আছে তাদের নিজস্ব আরএনএ পলিমারেজ নাই, হোস্ট সেলের আরএনএ পলিমারেজটা ইউটিলাইজ করতে হয়, সেই জন্য তাকে কি করতে হয়? নিউক্লিয়াসের মধ্যে যেতে হয়। আর পক্স ভাইরাসের নিজস্ব আরএনএ পলিমারেজ এনজাইম আছে, সেই জন্য তাকে কি করতে হয়? ভাইরাসের নিউক্লিয়াসে যেতে হয় না, সে সরাসরি সাইটোপ্লাজমে থেকেই রেপ্লিকেট করতে পারে।
তাহলে এটা আমাদের মনে রাখতে হবে, অল ডিএনএ ভাইরাসেস আর রেপ্লিকেট ইন দি নিউক্লিয়াস এক্সেপ্ট পক্স ভাইরাস। পক্স ভাইরাসটা রেপ্লিকেট করে সাইটোপ্লাজমে, কারণ তার আরএনএ পলিমারেজ এনজাইমটা আছে। আর আরএনএ ভাইরাসগুলি যে মোস্ট আরএনএ ভাইরাসেস আন্ডারগো দেয়ার রেপ্লিকেশন ইন দ্য সাইটোপ্লাজম। আরএনএ ভাইরাসগুলো রেপ্লিকেট করে সাইটোপ্লাজমে। এখানে দুইটা এক্সেপশন আছে, একটা হচ্ছে রেট্রোভাইরাস আর একটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। রেট্রোভাইরাস এন্ড ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। রেট্রোভাইরাসটা কি করে, তার যে ডিএনএ কপিটা আছে এটা ইন্টিগ্রেটেড করে হোস্ট সেলের ডিএনএ তে। এই জন্য তাকে কি করতে হয়, নিউক্লিয়াসের ভিতরে যেতে হয়। রেট্রোভাইরাস আর ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এই দুটা যদিও আরএনএ ভাইরাস, এই দুটাকে রেপ্লিকেট করতে হয় নিউক্লিয়াসের মধ্যে। এছাড়া সবগুলি আরএনএ ভাইরাস রেপ্লিকেট করে সাইটোপ্লাজমে। এখন রেট্রোভাইরাসটাকে কেন নিউক্লিয়াসে তোমার রেপ্লিকেট করতে হবে, কারণ তার ডিএনএ কপিটা হোস্ট সেলের ডিএনএ তে ইন্টিগ্রেটেড করে দেয়। আর ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটা কি করে, সিনথেসাইজ দেয়ার প্রোজেনি জেনোম ইন দা নিউক্লিয়াস। সেও কি করে, সে নিউক্লিয়াসের ভিতরেই তার প্রোজেনি ভাইরাসগুলিকে রিলিজ করে। তাহলে দুইটা কথা আমাদের মনে রাখতে হবে, ডিএনএ ভাইরাসগুলি রেপ্লিকেট করে নিউক্লিয়াসে, আরএনএ ভাইরাসগুলি রেপ্লিকেট করে সাইটোপ্লাজমে। দুইটার এক্সেপশন আছে, এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের একটা ভাইরাস কিভাবে রেপ্লিকেট করে। প্রথমে কি হলো, আমরা অ্যানিমেশনে কি দেখতে পাচ্ছি, অ্যাডজর্পশন হলো, অ্যাটাচমেন্ট হলো, অ্যাডজর্পশন হলো, পেনিট্রেশন হলো। এখন যে এন্ডোসাইটিক ভেসিকেলটা সেটা রিমুভ হয়ে যাবে, ক্যাপসিডটা রিমুভ হয়ে যাবে। এবার কি হবে, ভাইরাল জেনোম রেপ্লিকেশন হবে। এবার কি হচ্ছে, ভাইরাসের জেনোমটা রেপ্লিকেশন হচ্ছে। জেনোম রেপ্লিকেশনের পরে কি হবে, স্ট্রাকচারাল প্রোটিনগুলো সিনথেসিস হবে, সবকিছু আবার অ্যাসেম্বলি হবে এবং রিলিজ হয়ে যাবে। এখন কথা হচ্ছে, রিলিজ যখন হবে তখন এনভেলপড ভাইরাসগুলি বার্ডিং এর মাধ্যমে রিলিজ হবে, আর নেকেড ভাইরাসগুলি সেল ডিস্ট্রাকশনের মাধ্যমে বের হবে। যেটা নেকেড ভাইরাস সেটা সেল ডিস্ট্রাকশন হয়ে বের হয়ে চলে গেল। আর যে হচ্ছে তোমার এনভেলপড ভাইরাস, তার ক্ষেত্রে কি হলো, দেখো এটা একটা এনভেলপড ভাইরাসেরটা দেখানো হচ্ছে। এর আগের যে ফিগারটা দেখানো হলো সেটা ছিল তোমার নেকেড ভাইরাসের। পেনিট্রেশন হলো, আনকোটিং হলো, এবার কি হবে, এন্ডোসাইটিক ভেসিকেলটা রিমুভ হয়ে যাবে। রিমুভ হয়ে যাবে, তার প্রোটিন কোডটা ডিস্ট্রাকশন হয়ে যাবে, রিমুভাল অফ ক্যাপসিড হবে। হ্যাঁ, ভাইরাল জেনোম রেপ্লিকেশন হবে, জেনোম রেপ্লিকেশন হবে। এরপরে রিলিজ হবে। এখন এটা হচ্ছে এনভেলপড ভাইরাস, তাহলে রিলিজটা কিভাবে হবে, রিলিজটা হবে তোমার সেলের যে তোমার রিলিজটা হবে তোমার সেল মেমব্রেন। আমরা বলেছিলাম ভাইরাসের এনভেলপের স্ট্রাকচারে দুইটা কম্পোনেন্ট বলেছিলাম, মনে আছে? একটা বলেছিলাম লিপিড আর একটা প্রোটিন। লিপিড পোর্শনটুকু আসে হোস্ট সেল থেকে আর প্রোটিন পোর্শনটুকু আসে ভাইরাস থেকে। মনে করে দেখো, আমরা বলেছিলাম লিপিড পোর্শনটুকু আসে হোস্ট সেল থেকে আর প্রোটিন পোর্শনটুকু আসে ভাইরাস থেকে। তাহলে এই যে মানে এখন যে প্রেজেন্টেশনটা দেখানো হচ্ছে, এখানে কিন্তু এনভেলপ ভাইরাসের রেপ্লিকেশনটা দেখানো হচ্ছে। তাহলে এনভেলপ ভাইরাসটা কি হলো, দেখো ভাইরাল জেনোমটা এখন রেপ্লিকেশন হলো সেই একই স্টেপ অনুযায়ী হয়ে, এ কিন্তু প্যাকেজিং হবে, অ্যাসেম্বলি হবে এবং রিলিজটা সবাই খেয়াল করবা। ভাইরাস স্পেসিফিক যে প্রোটিন গুলি সেগুলি ভাইরাসের সাথে লাগলো না, না লেগে কোথায় চলে গেল, হোস্ট সেল মেমব্রেনে চলে গেল। এখন এই ভাইরাসগুলি প্যাকেজিং হয়ে বের হবে। লালগুলি হচ্ছে ভাইরাস স্পেসিফিক প্রোটিন আর হোস্টের সেল এনভেলপটা নিয়ে বের হলো। খেয়াল করেছো সবাই? তাহলে এনভেলপটা কি দিয়ে তৈরি হলো, লিপিড দিয়ে এবং প্রোটিন দিয়ে। লিপিডটা আসছে কোথায় থেকে, হোস্ট সেল থেকে, এবং প্রোটিনটা আসছে তোমার ভাইরাস থেকে।
আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমরা যেটুকু দেখলাম ভাইরাসের প্রিন্সিপাল দেখলাম, রেপ্লিকেশনের প্রিন্সিপালের দুইটা জিনিস বললাম, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। এরপরে ভাইরাসের স্টেপ গুলি বলেছিলাম, অ্যাটাচমেন্ট, পেনিট্রেশন, আনকোটিং, অ্যাসেম্বলি এন্ড রিলিজ। তার মধ্যে কি ছিল? আর্লি প্রোটিন সিনথেসিস, লেট প্রোটিন সিনথেসিস, স্টেপ গুলি দেখিয়েছিলাম অ্যানিমেশনের মাধ্যমে। এরপরে আমরা দুটো গ্রাফ পড়েছি, একটা পড়েছি হচ্ছে এক্লিপস পিরিয়ড। এরপরে আমরা কি পড়লাম? এরপরে এনভেলপড ভাইরাস কিভাবে রিলিজ হচ্ছে? বার্ডিং এর মাধ্যমে। আর নন এনভেলপড ভাইরাস রিলিজ হচ্ছে কিভাবে? সেল লাইসিসের মাধ্যমে। এটুকু আমরা দেখলাম, ঠিক আছে? এটুকু আমরা মোটামুটি দেখলাম। হ্যাঁ, এরপরে আসবে, এখানে আমরা সেল ট্রপিজম একটু পড়েছিলাম, ডিএনএ ভাইরাস কোথায় রেপ্লিকেট করে, আরএনএ ভাইরাস কোথায় রেপ্লিকেট করে। বাস এইটুকু হলো তো সবার ক্লিয়ার? হ্যাঁ, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে লাইটিক সাইকেল আর লাইসোজেনিক সাইকেল। লাইটিক সাইকেল আর লাইসোজেনিক সাইকেল, এই দুটো সাইকেল সম্পর্কে তোমাদের কোশ্চেন করা হবে। লাইটিক সাইকেলটা হচ্ছে আমরা যেটা বলেছিলাম যে নেকেড ভাইরাসগুলি কি হয়? সেল লাইসিসের মাধ্যমে বের হয়ে যায়। নেকেড ভাইরাসগুলি সেল লাইসিসের মাধ্যমে বের হয়ে যায়। নেকেড ভাইরাসগুলি সেল লাইসিসের মাধ্যমে বের হয়ে যায়, হোস্ট সেলটা কিল হয়। হ্যাঁ, হোস্ট সেলটাকে কিল করে দিয়ে সে বের হয়ে যায়। এটাকে আমরা বলছি লাইটিক সাইকেল। এছাড়া আরেকটা সাইকেল তোমরা পড়বে, সেটা হচ্ছে লাইসোজেনিক সাইকেল। এর আরেকটা নাম হচ্ছে টেম্পারেট ফাজ। টেম্পারেট ফাজ, লাইসোজেনিক সাইকেল। এখানে কি হয়? ভাইরাল যে ডিএনএ সেটা ইন্টিগ্রেটেড হয় হোস্ট সেল জেনোমে। ভাইরাসের ডিএনএটা হোস্ট সেল জেনোমে ইন্টিগ্রেটেড হয়, এটাকে আমরা বলছি প্রো ভাইরাস। হোস্ট সেল জেনোমে ইন্টিগ্রেটেড হয় তখন সেটাকে আমরা বলছি প্রো ভাইরাস। এই যে হোস্ট সেল জেনোমে ইন্টিগ্রেটেড হচ্ছে, তখন কিন্তু হোস্ট সেলটা যতবার রেপ্লিকেট হবে, তার জেনোমটা যতবার ডিভাইডেশন হবে, ততবার সেই ভাইরাল জেনোমটা সহই ডিভাইডেশন হবে। এবং হোস্ট সেলটা যতগুলো ডটার সেল তৈরি করবে, প্রত্যেকটা ডটার সেলে ভাইরাল জেনোমটা সে ক্যারি করে নিয়ে যাবে। এটা হচ্ছে লাইসোজেনিক সাইকেলের কথা। হ্যাঁ, লাইসোজেনিক সাইকেলে তাহলে দেখো কি হচ্ছে, এখানে একটা হোস্ট সেল, সাপোজ এটা একটা ইস্কেরিসিয়া কোলাই ব্যাকটেরিয়া। এখানে ছবিটা দেখতে পাচ্ছ সবাই, ছোট হয়ে গেছে যদিও, বোর্ড থাকলে একে দেখানো যেত। এটা একটা ইস্কেরিসিয়া কোলাই ব্যাকটেরিয়ার, এটাকে আমরা হোস্ট সেল ভাবছি। আর এটা একটা টি2 ফাজ ভাইরাস। টি2 ফাজ ভাইরাস, এই ভাইরাসটা কি করছে? এই ইস্কেরিসিয়া কোলাইয়ের উপর এসে অ্যাটাচমেন্ট হলো। এটাকে আমরা আরেক ভাষায় পড়ে থাকি ট্রান্সডাকশন, আরেকটা ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করে থাকি ট্রান্সডাকশন। সে কি করছে? একটা প্রোটিয়েজ এনজাইমের মাধ্যমে হোস্ট সেলের যে মেমব্রেনটা আছে এটাকে ডিস্ট্রয় করে ফেলে। ডিস্ট্রয় করে তার টেইল পোর্শন দিয়ে তার জেনোমটাকে হোস্ট সেলের জেনোমে ইন্টিগ্রেটেড করে দেয়। এখন এই ভাইরাল জেনোমটা হোস্ট সেলের জেনোমের সাথে ইন্টিগ্রেটেড হয়ে থাকে। যতগুলা প্রোজেনি ভাইরাস তৈরি হবে, হোস্ট সেলের যতগুলা ডটার সেল তৈরি হবে, সবগুলো ডটার সেলেই এই ভাইরাসের জেনোমটা ট্রান্সমিট হবে। এভাবে চলতে থাকবে। চলতে থাকার পরে একটা পর্যায়ে যখন এই হোস্ট সেলটা তার ফেভারেবল কন্ডিশনে চলে আসবে। ফেভারেবল কন্ডিশন গুলি কি কি? স্ট্রেস, তারপরে হচ্ছে তোমার আল্ট্রাভায়োলেট রেডিয়েশন, কোন গামা রে এক্সপোজার, এগুলোর এক্সপোজারে যখন আসে, তখন এই সেলটা কি করে, বা তার ফেভারেবল এনভায়রনমেন্টে যদি চলে আসে, তাহলে এই টি2 ফাজ ভাইরাসগুলি, প্রোজেনি ভাইরাসগুলি সেলটাকে লাইসিস করে দিয়ে সে বের হয়ে চলে আসে। তখন সে আবার লাইসোজেনিক সাইকেল থেকে লাইটিক সাইকেলে কনভার্ট করে ফেলে। তখন সে লাইসোজেনিক সাইকেল থেকে লাইটিক সাইকেলে কনভার্ট হয়ে যায়। এটাকে আমরা বলছি লাইসোজেনিক সাইকেল। এটার একটা গুড এক্সাম্পল আছে, এই লাইসোজেনিক সাইকেলের একটা গুড এক্সাম্পল আছে, আমি তোমাদেরকে বলি, তোমরা পড়েছো, একটু মিলিয়ে নাও। ইস্কেরিসিয়া কোলাই আমাদের গাটে থাকে নরমাল ফ্লোরা হিসেবে, তাই না? কিন্তু এই ইস্কেরিসিয়া কোলাই কিন্তু আমার ডায়রিয়া করছে না। তোমাদেরকে একটা কোশ্চেন ভাইবা বোর্ডে প্রায়ই করা হয়ে থাকে, ডায়রিয়া কজিং ব্যাকটেরিয়ার নাম বলো। তখনই তুমি প্রথমেই বলো
কি বলো প্রথমে? এন্টারোএডহেসিভ ইকোলাই। এন্টারোএডহেসিভ ইকোলাই। কিন্তু যে ইকোলাই আমার গাটে থাকছে সে কিভাবে আমার ডায়রিয়া করছে? এই কোশ্চেনটা তোমাদেরকে আবার করা হয়। এই কোশ্চেনের আনসারটা এখানে আমরা লাইসোজেনিক সাইকেলে পেয়ে যাই। যখন একটা ইকোলাই আমার গাটে থাকে তখন সে কিন্তু নরমাল ফ্লোরা হিসেবে থাকে। যখন স্টুল পাস হলো তখন সে কি হলো? নরমাল ফ্লোরা হিসেবে সে পাস হয়ে এনভায়রনমেন্টে চলে গেল। এনভায়রনমেন্টে গিয়ে সে টি2 ভাইরাসের টি2 ফাজের কন্টাক্টে চলে আসলো। চলে আসার পর টি2 ফাজ কি করলো? টক্সিন প্রডিউসিং জিন ইস্কেরিসিয়া কোলাই এর ভিতরে ইন্টিগ্রেটেড করে দিল। টক্সিন প্রডিউসিং জিন, এই জিনটাকে সে কি করলো? ইস্কেরিসিয়া কোলাই এর ভিতরে ইন্টিগ্রেটেড করে দিল। এই ইস্কেরিসিয়া কোলাইটা যখনই কোনোভাবে ওয়াটার বা ফুড বা কোনো কিছুতে কন্টামিনেশন হয়ে আমার ইন্টেস্টাইনে আবার চলে আসবে, ওরোফিক্যাল রুটে কন্টামিনেশন হয়ে, তখন কি হবে? এই ইকোলাইটা আমার ডায়রিয়া করবে। এই ইকোলাইটা আমার ডায়রিয়া করবে, কারণ সে কিন্তু এখন নরমাল ফ্লোরা না, সে কিন্তু এখন প্যাথোজেনিক। সঙ্গ দোষে দুষ্ট বলে না? যে ইকোলাইটা নরমাল ফ্লোরা ছিল, ভালো ছিল আমার পেটের ভিতরে, সে বাইরে গেল, টি2 ফাজের কন্টাক্টে চলে আসলো, টক্সিন প্রডিউসিং জিন পেয়ে গেল, সে তখন প্যাথোজেনিক হয়ে গেল। এই প্যাথোজেনিক ইকোলাইটা যখন ওরোফিক্যাল রুটে ট্রান্সমিট হয়ে আমার ইন্টেস্টাইনে আবার চলে আসলো, তখন কিন্তু সে আমার ডায়রিয়া করবে। তখন কিন্তু সে নরমাল ফ্লোরা না, তখন কিন্তু সে প্যাথোজেনিক ইকোলাই। তখন কিন্তু সে প্যাথোজেনিক ইকোলাই। এই ইকোলাইটাই তখন আমার ডায়রিয়া করবে। এটা হচ্ছে লাইসোজেনিক সাইকেলের একটা ক্লিনিক্যাল এক্সাম্পল। আরেকটা এক্সাম্পল তোমাদেরকে ধরা হয়, সেটা হচ্ছে আমার থ্রোটে নরমাল ফ্লোরা হিসেবে কি থাকে? কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি। কিন্তু এই কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি কিন্তু আমার কি ডিপথেরিয়া করতেছে? করে না। এই কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি কিন্তু আমার ডিপথেরিয়া করে না। তাহলে প্রশ্ন হচ্ছে, কখন কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি তোমার ডিপথেরিয়া করবে? এই লাইসোজেনিক সাইকেল এক্সাম্পলে চলে আসো। যখনই নরমাল ওয়েদারের টেম্পারেচার কমে যাচ্ছে, আমার ওরাল ক্যাভিটির, এক্সটার্নাল ওরাল ক্যাভিটির টেম্পারেচার কমে যাচ্ছে, তখন কি হচ্ছে? আমার মুখের ভিতরের যে কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি আছে সে টি2 ফাজের কন্টাক্টে চলে আসছে। টি2 ফাজ ভাইরাসটা তখন ওই কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরিটাকে কি করে? তার টক্সিন প্রডিউসিং জিনটাকে ইন্টিগ্রেটেড করে দেয়। তখন আমার থ্রোটে যে কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরিটা থাকে সে কি করে? প্যাথোজেনিক হয়ে যায়। নরমাল ফ্লোরা থেকে সে কি হয়ে যায়? প্যাথোজেনিক হয়ে যায়। তখন সে টক্সিন প্রডিউসিং জিনের মাধ্যমে টক্সিন তৈরি করে। সেই টক্সিনটা কি করতেছে? সেল লাইসিস করতেছে, সিটোমেমব্রেন তৈরি করতেছে, এক্সট্রা প্যাথোজেনেসিস তৈরি করতেছে। তাহলে এই লাইসোজেনিক সাইকেলটা কিন্তু আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে দেখো খুব কি কঠিন হয়ে গেল? লাইটিক সাইকেল এবং লাইসোজেনিক সাইকেল। লাইটিক সাইকেলটা হচ্ছে ভাইরাসটা যখন হোস্ট সেলকে কিল করে বাস্ট আউট হয়ে বের হয়ে যাবে, লাইসিস করে দিয়ে বের হয়ে যাবে, তখন সেটাকে আমরা বলছি লাইটিক সাইকেল। আর লাইসোজেনিক সাইকেলটা হচ্ছে টেম্পারেট ফেজ বলা হয়ে থাকে। ভাইরাল ডিএনএটা হোস্ট সেল জেনোমে ইন্টিগ্রেটেড করে থাকে এবং সেটা ডটার সেলগুলিতে ট্রান্সমিট হয়। সে তার ফেভারেবল কন্ডিশনে যখন চলে আসে তখন লাইসোজেনিক সাইকেলটা স্টপ করে দিয়ে সে লাইটিক সাইকেলে হয়ে সেলটাকে ডিস্ট্রাকশন করে দিয়ে সে বের হয়ে চলে আসে। এটাকে বলছি আমরা লাইসোজেনিক সাইকেল। এই যে দেখো ফিগারটাতে হোস্ট সেল জেনোমে ইন্টিগ্রেটেড করে দিল, দেওয়ার পরে কি হলো? এই যে হোস্ট সেল জেনোমে ভাইরাল জেনোমটা ইন্ডিকেটেড হয়ে থাকলো, এটা লাইসোজেনিক সাইকেলে চলতে থাকলো, এইভাবে চলতে থাকলো। এরপরে কি হলো? যখন সে ফেভারেবল কন্ডিশন পেয়ে গেল তখন সে লাইটিক সাইকেলে ঢুকে গেল। লাইটিক সাইকেলে ঢুকে এদিক দিয়ে বাস্ট হয়ে গেল। হ্যাঁ, এইটা হচ্ছে লাইটিক সাইকেল এবং লাইসোজেনিক সাইকেলের কথা। এরপরে আমরা যেটা বলে এসেছি পুরোনো কথা, সেটা হচ্ছে বাডিং কি? সেটা হচ্ছে নো সেল ডিস্ট্রাকশন হচ্ছে স্লো রিলিজ অফ ভাইরাস মে ফর্ম এনভেলপড ভাইরাস, মোস্ট আরএনএ ভাইরাস গুলি ইজিলি। আর সেল লাইসিসের মাধ্যমে যেটা বের হয় সেটা হচ্ছে স্পন্টেনিয়াস রিলিজ অফ ম্যাচিউর এন্ড কমপ্লিট ভাইরাস পার্টিকেলস। হ্যাঁ, এটা হচ্ছে একটা বাডিং এর ইলেকট্রন মাইক্রোস্কোপিক ছবি। এটা একটা বাডিং এর ইলেকট্রন মাইক্রোস্কোপিক ছবি। কি খুব কঠিন লাগছে সবার কাছে? কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো।
তাহলে আমরা ভাইরাসের রেপ্লিকেশনে প্রথমে কি পড়লাম, প্রিন্সিপাল পড়লাম, স্টেপ গুলি পড়লাম, আর্লি প্রোটিন সিনথেসিসে কি তৈরি হয়, লেট প্রোটিন সিনথেসিসে কি তৈরি হয় সেটা দেখলাম। হ্যাঁ, দেখার পরে আমরা আরএনএ ভাইরাসগুলি কোথায় রেপ্লিকেট করে, ডিএনএ ভাইরাসগুলি কোথায় রেপ্লিকেট করে সেটা দেখলাম। দেখার পরে আমরা সেল ট্রপিজম দেখলাম। আরেকটা দেখলাম লাইসোজেনিক সাইকেল, এবং লাইসোজেনিক সাইকেলের যে দুটো প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমরা দিলাম, ক্লিনিক্যাল এক্সাম্পল, এটা তোমাদের ভাইবাই কিন্তু ধরা হবে। আমরা ক্লাসিফিকেশনে কি পড়েছিলাম? ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ ভাইরাস, সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ ভাইরাস, পজিটিভ সেন্স সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস, নেগেটিভ সেন্স সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস, ডবল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস, আরএনএ রেট্রো ভাইরাস, ডিএনএ রেট্রো ভাইরাস। এই অনেকগুলো ক্লাসিফিকেশন আমরা পড়েছিলাম। হ্যাঁ, দেখো এগুলোকে যদি আমরা কমন একটা ছকের ভিতর ফেলে দেই, প্রথমে হবে ট্রান্সক্রিপশন, তারপরে হবে ট্রান্সলেশন। একটা ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ ভাইরাস, তার জেনোমে কি আছে? ডিএনএ আছে। তো ডিএনএ থেকে তো তোমার প্রোটিন তৈরি হবে না। প্রোটিন তৈরি হওয়ার জন্য তোমাকে কি করতে হবে? আরএনএ তৈরি করতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে ডিএনএ, ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ থেকে সিঙ্গেল স্ট্যান্ডার্ড পজিটিভ সেন্স আরএনএ তৈরি করতে হবে। সেই আরএনএটা কি করবে? স্ট্রাকচারাল প্রোটিন তৈরি করবে। আর এদিকে ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ থেকে ডিএনএ জেনোম তৈরি হবে। এই ডিএনএ জেনোম, স্ট্রাকচারাল প্রোটিন দুইটা একসঙ্গে প্যাকেজিং হবে, রিলিজ হবে। এটা হচ্ছে ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ ভাইরাসের রেপ্লিকেশন। সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ ভাইরাস কি হবে? এখানে তোমার সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ ভাইরাসটা প্রথমে হয়ে যাবে ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ ভাইরাস। সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ ভাইরাসটা হবে ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ ভাইরাস। ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ ভাইরাস থেকে সেই আগের মতো আরএনএ তৈরি হবে ট্রান্সলেশনের মাধ্যমে। সেখান থেকে কি হবে? স্ট্রাকচারাল প্রোটিন তৈরি হবে। আবার এদিকে সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ তৈরি হবে, প্যাকেজিং হবে, রিলিজ হবে। সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস পজিটিভ সেন্স, এটা রেডি, এটা রেডি হয়ে আসছে, সবকিছু করতে পারবে সে, সে রেডি। সে সরাসরি প্রোটিন সিনথেসিস করবে, মাঝখানে নেগেটিভ সেন্স করে আবার পজিটিভ সেন্স হবে, এবং পজিটিভ সেন্স থেকে প্যাকেজিং হবে, রিলিজ হবে। ওকে, এরপরে নেগেটিভ সেন্স আরএনএ ভাইরাস। নেগেটিভ সেন্স আরএনএ ভাইরাস থেকে কি হচ্ছে? প্রথমে পজিটিভ সেন্স আরএনএ ভাইরাস তৈরি হবে, স্ট্রাকচারাল প্রোটিন তৈরি হবে, আবার পজিটিভ সেন্স আরএনএ তৈরি হবে, সেখান থেকে নেগেটিভ সেন্স তৈরি হবে এবং অ্যাসেম্বলি হবে, রিলিজ হবে। ডবল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস, ডবল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস, তাহলে এখান থেকে কি তৈরি করতে হবে? প্রথমে পজিটিভ সেন্স আরএনএ তৈরি করতে হবে। আমাকে প্রোটিন সিনথেসিসের জন্য অবশ্যই পজিটিভ সেন্স আরএনএ তৈরি করতে হবে। সেখান থেকে প্রোটিন সিনথেসিস হলো, পাশাপাশি কি হলো? ডবল স্ট্যান্ডার্ড আরএনএ তৈরি হলো এবং প্যাকেজিং হলো, রিলিজ হয়ে গেল। এরপরে আসো সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ রেট্রোভাইরাস। সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ রেট্রোভাইরাস থেকে কি হচ্ছে? সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ রেট্রোভাইরাস, এখান থেকে সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ হবে, সেখান থেকে ডবল স্ট্যান্ড ডিএনএ হবে, ডবল স্ট্যান্ড ডিএনএ থেকে আবার সিঙ্গেল স্ট্যান্ড পজিটিভ সেন্স আরএনএ তৈরি হবে, প্রোটিন সিনথেসিস হবে, অ্যাসেম্বলি হবে, প্যাকেজিং হবে এবং রিলিজ হবে। ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ রেট্রোভাইরাস, এখানে কি হচ্ছে? প্রথমে পজিটিভ সেন্স আরএনএ তৈরি হবে, প্রোটিন সিনথেসিস হবে, সেখান থেকে আবার সিঙ্গেল স্ট্যান্ড ডিএনএ, দেন ডবল স্ট্যান্ড ডিএনএ, দেন প্যাকেজিং এন্ড রিলিজ। তাহলে আজকে তোমাদের মেইন টপিক ছিল ভাইরাস রেপ্লিকেশন। রেপ্লিকেশনে আমরা প্রিন্সিপাল পড়েছি, স্টেপ পড়েছি, আর্লি প্রোটিন সিনথেসিস, লেট প্রোটিন সিনথেসিস, স্টেপগুলি অ্যানিমেশনের মাধ্যমে দেখলাম। দেখার পরে দুই ভাবে রিলিজ হলো, বাডিং, সেল লাইসিস, এক্লিপস পিরিয়ড দেখলাম, সেল ট্রপিজম দেখলাম, ডিএনএ ভাইরাস রেপ্লিকেশনের সাইট, আরএনএ ভাইরাস রেপ্লিকেশনের সাইট, অ্যানিমেশন দেখলাম, লাইসোজেনিক ফেজটা দেখলাম। ওকে, এর মধ্যে আর কারো কোনো কোশ্চেন আছে? এরপরে আমাদের জেনারেল ভাইরোলজির আরেকটা পার্ট শুরু হয়, প্যাথোজেনেসিস অফ ভাইরাল ইনফেকশন। প্যাথোজেনেসিস, এই প্যাথোজেনেসিসে আমরা কি কি পয়েন্ট ইনক্লুড করি? আমরা ব্যাকটেরিওলজিতে এটা পড়ে এসেছি। প্যাথোজেনেসিস, প্যাথোজেনেসিস বলার সময় আমাকে কোথায় থেকে স্টার্ট করতে হবে? ট্রান্সমিশন থেকে বলতে হবে, রুট অফ ট্রান্সমিশন থেকে বলতে হবে। তাহলে প্যাথোজেনেসিসের পয়েন্টগুলি যদি আমি খেয়াল করি, মেইন হেডলাইনগুলি যদি আমি খেয়াল করি, তাহলে যে কোনো ভাইরাসের প্যাথোজেনেসিসটা আমি বলে দিতে পারবো। কিরকম?
প্রথম পয়েন্টটা হচ্ছে ট্রান্সমিশন এন্ড এন্ট্রি অফ দি হোস্ট। ট্রান্সমিশন এন্ড এন্ট্রি অফ দি হোস্ট। এন্ট্রি হওয়ার পরে কি হবে? রেপ্লিকেশন অফ ভাইরাস এন্ড ড্যামেজ টু দ্য হোস্ট সেল। 3 নম্বরে হচ্ছে স্প্রেড অফ দি ভাইরাস টু আদার সেলস এন্ড অর্গানস। স্প্রেড অফ দি ভাইরাস টু আদার সেলস এন্ড অর্গানস। হোস্ট ইমিউন রেসপন্স করবে, দেন পারসিস্টেন্স অফ ভাইরাস ইন সাম ইনস্টেন্স। তখন হয় যদি ভাইরাসটা ফাইট করে জিতে যায় তাহলে ভাইরাল ডিজিজ হবে, আর যদি ভাইরাসটা জিততে না পারে তাহলে রিলিভ হয়ে যাবে, পেশেন্ট ভালো হয়ে যাবে। আমাদের এই রুট অফ ট্রান্সমিশন গুলি অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। এটা তোমাদের লেঞ্জ রিভিউ যে বইটা আছে এই বইয়ে তোমাদের কিছু চার্ট দেওয়া আছে, এই চার্ট গুলি তোমরা একটু পড়ে নিবে। হ্যাঁ, ট্রান্সপ্লাসেন্টালে কে কে যাচ্ছে, সাইটোমেগালো ভাইরাস, পার্ভো ভাইরাস, P19, রুবেলা ভাইরাস, এট দ্য টাইম অফ বার্থ থেকে কে যাচ্ছে, হেপাটাইটিস বি, সি, হার্পিস সিমপ্লেক্স টাইপ 2, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, ব্রেস্ট ফিডিং এ যাচ্ছে সাইটোমেগালো ভাইরাস, হিউম্যান টি সেল লিম্ফোট্রপিক ভাইরাস। এখানে যদি আমরা জিজ্ঞেস করি যে পেরিনেটাল ইনফেকশনে কোন কোন ভাইরাস ট্রান্সমিট হয়, তাহলে কিন্তু পেরিনেটাল যখন আমি কোশ্চেনটা করব তখন কিন্তু ট্রান্সপ্লাসেন্টাল, এট দ্য টাইম অফ বার্থ, ব্রেস্ট ফিডিং তিনটাই চলে আসবে পেরিনেটাল যদি বলি। আর যদি আলাদা আলাদা করে জিজ্ঞেস করি তাহলে তিনটা আলাদা করে বলতে হবে। জিআইটি তে কোন কোন ভাইরাস ট্রান্সমিট হয়, হেপাটাইটিস এ, রোটা ভাইরাস, পোলিও ভাইরাস, হ্যাঁ, জেনিটাল ট্রাক্টে বি, সি, হার্পিস সিমপ্লেক্স টাইপ 2, এইচআইভি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, হ্যাঁ, ব্লাড ট্রান্সমিশনের মাধ্যমে কোনগুলা যাচ্ছে, এগুলি সব আমাদের মনে রাখতে হবে। রেসপিরেটরি ড্রপলেটস এর মাধ্যমে কোনগুলি যাচ্ছে সবগুলি আমাদের মনে রাখতে হবে। এরপরে আসো আমরা একটা নতুন টপিকে যাই, সেটা হচ্ছে এফেক্টস অফ ভাইরাস অন হোস্ট সেল। একটা ভাইরাস যখন হোস্ট সেলে অ্যাটাক করলো তখন হোস্ট সেলে কি রকমের চেঞ্জ হয়। একটা হতে পারে চেঞ্জেস উইদিন দ্য ইনফেক্টেড সেল, আর একটা হচ্ছে প্রসেস দ্যাট টেকস প্লেস উইদিন দ্য ইনফেক্টেড হোস্ট। সেলের মধ্যে কি কি চেঞ্জ হতে পারে আর একটা হোস্টের মধ্যে কি কি চেঞ্জ হতে পারে, দুই রকমের চেঞ্জ হবে, একটা সেলের ভিতরে হবে আর একটা হোস্টের মধ্যে হবে। এই কোশ্চেনটা অনেক সময় প্রফে এসে থাকে যে রাইট ডাউন দ্য চেঞ্জেস টেকস প্লেস উইদিন দ্য ইনফেক্টেড সেল। একটা ভাইরাস ইনফেক্টেড সেলের ভিতরে কি কি চেঞ্জ হতে পারে, এটা তোমাদেরকে ভাইবাতে জিজ্ঞেস এবং অনেক সময় প্রফে কোশ্চেনে এসে থাকে। কি কি? ডেথ হতে পারে, ডেথ হতে পারে, যদি লাইসিস হয় তাহলে ডেথ হবে অবশ্যই। ফিউশন অফ সেলস টু ফর্ম মাল্টিনিউক্লিয়েটেড সেলস, সেলগুলি ফিউশন হয়ে মাল্টিনিউক্লিয়েটেড সেল তৈরি হতে পারে। ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হতে পারে, ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হতে পারে। নো অ্যাপারেন্ট মরফোলজিক চেঞ্জেস, আবার কখনো কখনো কোনো মরফোলজিক চেঞ্জ নাও হতে পারে। তাহলে চারটা কথা আমরা বলবো। এক নম্বরে বলবো যে ডেথ হতে পারে, ফিউশন অফ সেলস টু ফর্ম মাল্টিনিউক্লিয়েটেড সেলস হতে পারে, ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হতে পারে, নো অ্যাপারেন্ট মরফোলজিক চেঞ্জ হতে পারে। এখানে কয়েকটা ডেফিনেশন তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে অনেক সময় সেলে যখন একটা হোস্ট সেলে যখন একটা ভাইরাস ইনফেক্ট করে তখন সেই সেলের ভিতরে কিছু ইনক্লুশন বডিজ তৈরি হয়। তোমরা ফিজিওলজিতে পড়ে এসছো ইনক্লুশন বডি কাকে বলে। ইনক্লুশন বডি কাকে বলে মনে আছে? সেলের ভিতরে এমন কিছু ইনার্ট সাবস্টেন্স থাকবে যেটা সেলের কোনো ক্ষতিও করবে না, কোনো উপকারও করবে না, চুপচাপ থাকবে, সেটাকে বলে ইনার্ট সাবস্টেন্স। সেরকম ভাবে কোনো ভাইরাস যদি কোনো হোস্ট সেলে অ্যাটাক করে তাহলে সেই সেলের ভিতরে কিছু ইনক্লুশন বডি তৈরি করে। সেই ইনক্লুশন বডি গুলি কি হয়, ভাইরাসের আমরা ল্যাব ডায়াগনোসিসে হেল্প করে। আমরা জানি যে ভাইরাসটা ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখা যায় না, কিন্তু এই ইনক্লুশন বডি গুলি আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখতে পাই, দেখে আমরা ডায়াগনোসিস করতে পারি। যেমন নেগ্রি বডিজ ইন র্যাবিস ভাইরাস ইনফেকশনস, আউলস আই ইনক্লুশনস ইন সাইটোমেগালোভাইরাস ইনফেকশন। এই দুটা ভাইরাসের ইনফেকশনে কি হয়, ইনক্লুশন বডি দেখা যায় এবং সেটা আমরা লাইট মাইক্রোস্কোপে দেখে ডায়াগনোসিস করতে পারি। সাইটোপ্যাথিক ইফেক্ট, এটা কি বলছে? এটা হচ্ছে একটা ভিজুয়াল অর ফাংশনাল চেঞ্জ ইন ইনফেক্টেড সেল, ইট ক্যান বি সিন বাই লাইট মাইক্রোস্কোপ। আমরা যখন একটা মাইক্রোস্কোপ হোস্ট সেলে যখন ভাইরাস অ্যাটাক করে সেই ভাইরাসের হোস্ট সেলে কিছু চেঞ্জ দেখতে পাই, সেই চেঞ্জ গুলিকে আমরা বলছি সাইটোপ্যাথিক ইফেক্ট, এবং সেই চেঞ্জ গুলি লাইট মাইক্রোস্কোপে দেখা যায়।
দেখো এই ছবিটা আমি গত ক্লাসে তোমাদেরকে দেখিয়েছিলাম। এটা কিসের ছবি? এটা একটা সেলের, হোস্ট সেলের ভিতরে সাইটোপ্যাথিক ইফেক্ট হলো যে সেই সাইটোপ্যাথিক ইফেক্টের ছবি। তাহলে সাইটোপ্যাথিক ইফেক্টটাও কিন্তু লাইট মাইক্রোস্কোপে দেখা যায় এবং আমরা ল্যাব ডায়াগনোসিসে এটা আমাদেরকে হেল্প করে। তাহলে প্যাথোজেনেসিসের পয়েন্টগুলি কি কি বললাম? প্রথমে বললাম যে কি কি হতে পারে, ট্রান্সমিশন হতে পারে, replication of virus, damage to the host cell, spread of virus to other cells and organs, host immune response, persistence of virus in some instances. ট্রান্সমিশন বললাম, এরপরে চেঞ্জ বললাম। একটা হোস্ট সেলের ভিতরে চেঞ্জ কি কি হতে পারে, একটা হোস্টের মধ্যে কি কি চেঞ্জ হতে পারে। হোস্ট সেলের ভিতরে চেঞ্জ গুলি চারটা হেডলাইনে বললাম। ডেথ হতে পারে, ফিউশন হয়ে মাল্টিনিউক্লিয়েটেড সেল ফর্ম করতে পারে, ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হতে পারে, অথবা নো অ্যাপিয়ারেন্ট মরফোলজিক চেঞ্জ। এই চারটা যে কোনো একটা হতে পারে। ইনক্লুশন বডি বললাম, সাইটোপ্যাথিক ইফেক্ট হয়ে গেল। এখন হোস্টে কি কি চেঞ্জ হতে পারে? হোস্ট সেল ডেথ হতে পারে, স্যাটেলাইটিক ইনফেকশন। আরেকটা হতে পারে কি, পারসিস্টেন্ট ইনফেকশন থাকতে পারে, পারসিস্টেন্ট ইনফেকশন হতে পারে। আরেকটা হতে পারে কি, ল্যাটেন্ট ইনফেকশন হতে পারে। আরেকটা হচ্ছে ইমমর্টালাইজেশন, যেটা হচ্ছে ইনহ্যান্সেস হোস্ট সেল গ্রোথ, হোস্টের কোনো ক্ষতি হলো না বা কিছুই হলো না। আরেকটা হচ্ছে অ্যাবর্টিভ ইনফেকশন হতে পারে, লিটল অর নো ইফেক্ট হতে পারে। একটা এটা হচ্ছে নন পারমিসিভ হোস্টের ক্ষেত্রে হয় ইউজুয়ালি, আর ডিফেক্টিভ ভাইরাসের ক্ষেত্রে হয়। নন পারমিসিভ হোস্ট, ডিফেক্টিভ ভাইরাস, আর একটা হচ্ছে ডেথ অফ হোস্ট সেল বিফোর রেপ্লিকেশন, এই ক্ষেত্রে হতে পারে। পারসিস্টেন্ট ইনফেকশন, যেটা হচ্ছে কি, লিটল অর নো চেঞ্জ ইন সেল, লিটল চেঞ্জ হতে পারে অথবা নো চেঞ্জ হতে পারে। কেন? এটা কয়েকটা কারণে হতে পারে। একটা হচ্ছে তোমার ইন্টিগ্রেশন অফ ভাইরাস ডিএনএ ইনটু হোস্ট সেল ডিএনএ। যদি ইন্টিগ্রেশন করে, ওই যে আমরা পড়ে এসেছি লাইসোজেনিক সাইকেল, মনে আছে লাইসোজেনিক সাইকেল? সেই লাইসোজেনিক সাইকেলের মতো যদি হোস্ট সেলের ডিএনএ এর মধ্যে ইন্টিগ্রেট করে থাকে, তাহলে সেলের কোনো চেঞ্জ হবে না, পারসিস্টেন্ট একটা ইনফেকশন হয়ে থাকবে। ইমিউন টলারেন্স যদি হয় তাহলে হতে পারে। একটা হচ্ছে ফরমেশন অফ ভাইরাস অ্যান্টিবডি কমপ্লেক্স, যেমন আর্থ্রাইটিস উইথ পারভোবি-19 এর ক্ষেত্রে হয়। আরেকটা হচ্ছে লোকেটেড ইন ইমিউনোলজিক্যালি শেল্টার্ড সাইট, যেমন ইমিউনোলজিক্যালি শেল্টার্ড একটা সাইট হলো কি ব্রেন, যদি ব্রেনের মধ্যে গিয়ে চুপচাপ বসে থাকে তাহলে পারসিস্টেন্ট ইনফেকশন হবে। আরেকটা হচ্ছে র‍্যাপিড অ্যান্টিজেনিক ভ্যারিয়েশন হতে পারে, র‍্যাপিড অ্যান্টিজেনিক ভ্যারিয়েশন হতে পারে, তখন কি একটা পারসিস্টেন্ট ইনফেকশন হয়। যেমন তোমরা জানো এটা এইচআইভি ভাইরাস, এটা কিন্তু একটা লং টার্ম ইনফেকশন করে, সে কিন্তু র‍্যাপিড অ্যান্টিজেনিক ভ্যারিয়েশন হচ্ছে, বডির ইমিউন সিস্টেম তাকে চিনতে পারছে না। একবার চোর দেখা যাচ্ছে লাল শার্ট পরা, আরেকবার চোর দেখা যাচ্ছে নীল শার্ট পরা, আরেকবার চোর দেখা যাচ্ছে সবুজ শার্ট পরা। হোস্টেল কি করছে, চোর আইডেন্টিফাই করতে পারছে না। কি কেন? চোর হচ্ছে র‍্যাপিড অ্যান্টিজেনিক ভ্যারিয়েশনে চলে যাচ্ছে। আরেকটা হচ্ছে ইমিউনো সাপ্রেশন, পেশেন্টের যদি ইমিউন কন্ডিশন খারাপ থাকে তাহলে পেশেন্ট কি করবে, ভাইরাসটাকে আইডেন্টিফাই করতে পারবে না। এই কতগুলি কারণে পারসিস্টেন্ট ইনফেকশন হয়ে থাকে। হ্যাঁ, এটা একটু তোমাদের মনে রাখতে হবে। এখানে তোমাদেরকে কতগুলো ডেফিনেশন জিজ্ঞেস করা হবে। হ্যাঁ, একটা হচ্ছে ক্রনিক ক্যারিয়ার কি, ল্যাটেন্ট ইনফেকশন কি, স্লো ভাইরাল ইনফেকশন কি। ক্রনিক ক্যারিয়ারটা আসলে কি? ক্রনিক ক্যারিয়ার, ক্রনিক ইনফেকশন কখন বলছি আমি? যখন ইনফেকশনটা 14 দিনের পরে চলে যাচ্ছে তখন সেটাকে আমি বলছি ক্রনিক ইনফেকশন। 14 দিনের মধ্যে থাকলে তখন সেটাকে আমরা বলছি অ্যাকিউট ইনফেকশন। এখন আমাকে বলো ক্রনিক ইনফেকশন প্লাস ক্যারিয়ার হচ্ছে, দেখো এখানে কি লিখেছি আমরা, when infected patient produce significant amount of virus for long time and can infect their individual, ভাইরাস প্রডিউসও করছে এবং অন্যদেরকে ট্রান্সমিট করছে, এটাকে আমরা বলছি ক্রনিক ক্যারিয়ার। সে ভাইরাস প্রডিউস করছে, রেপ্লিকেটও করছে, প্লাস অন্যজনকে ট্রান্সমিট করছে, এটাকে আমরা বলছি ক্রনিক ক্যারিয়ার। হেপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাস। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এক্সাম্পল, এটা তো ভাইরাসের এক্সাম্পল হলো। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এক্সাম্পল যদি দিতে চাই তাহলে টাইফয়েডের ক্ষেত্রে বলা যায়। এরপরে আসলে ল্যাটেন্ট ইনফেকশন। ল্যাটেন্ট ইনফেকশনটা কি হয়, পেশেন্ট ইনিশিয়াল ইনফেকশনে রিকভারি হয়ে যায়,
কমপ্লিট রিকভারি হয়ে যায় ইনিশিয়াল ইনফেকশনে। কমপ্লিট রিকভারি যখন হয়ে যায় তখন ভাইরাস কোনো পেশেন্ট কোনো ভাইরাস রেপ্লিকেটও করে না, ট্রান্সমিটও করে না, কিছুই করে না, হোস্ট পুরাই ভালো হয়ে যায়। কিন্তু পেশেন্ট যখন কিছু কন্ডিশনের সম্মুখীন হয় তখন কি হয়, সেই ভাইরাসটা আবার রিঅ্যাক্টিভেটেড হয়। যেমন স্ট্রেসফুল কন্ডিশন, মেন্টাল স্ট্রেস, ফিজিক্যাল স্ট্রেস, আল্ট্রাভায়োলেট রেডিয়েশন, এগুলি যখন হয় তখন সেই ভাইরাসটা রিঅ্যাক্টিভেশন হয়ে আবার যেই নার্ভ রুটে সেই ঘাপটি মেরে বসেছিল সেই নার্ভ রুটের ডিস্ট্রিবিউশন অনুযায়ী সে আবার বের হয়। যেমন হার্পিস সিমপ্লেক্স টাইপ 1, এটা আমরা ইউজুয়ালি ফেস করে থাকি। পরীক্ষার আগে অনেকেরই মুখে কি হয়, চট্টসা বের হয় ঠোঁটের কোনায়। হ্যাঁ, মনে আছে? অনেকে ঠোঁটের কোনায় দেখবা পরীক্ষার আগের দিন রাতের বেলা সকালে উঠে দেখলো জট্টসা বের হয়ে আছে। এটা কি? এটা হচ্ছে হার্পিস সিমপ্লেক্স টাইপ 1 এর, এটা হচ্ছে একটা ল্যাটেন্ট ইনফেকশন। আরেকটা ডেফিনেশন হচ্ছে স্লো ভাইরাল ইনফেকশন। এটা কি? রেফার্স টু ডিজিজ উইথ এ লং ইনকিউবেশন পিরিয়ড অফেন মেজার্ড ইন ইয়ার্স। এখানে ইনকিউবেশন পিরিয়ডটা এতই লম্বা যে এটা অনেক সময় বছরও পার হয়ে যায়। এটাকে বলছে স্লো ভাইরাল ইনফেকশন। এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে মিজেলস ভাইরাস, এইচআইভি ভাইরাস। মিজেলস এর একটা কমপ্লিকেশন তোমরা পড়েছিলে, পোস্ট সাবঅ্যাকিউট স্ক্লেরোজিং পেন এনকেফালাইটিস, পোস্ট মিজেলস এনকেফালাইটিস। হ্যাঁ, এটা বলা হয়ে থাকে স্লো ভাইরাল ইনফেকশন। আবার এইচআইভিটাও যখন ইনফেকশন হয় তখন অনেক লম্বা সময় ধরে সেই ইনকিউবেশন পিরিয়ডে থাকতে পারে। তাহলে পারসিস্টেন্ট ভাইরাল ইনফেকশন, এটার মধ্যে আমরা 3টা ডেফিনেশন পেলাম। প্রথমে দেখলাম পারসিস্টেন্ট ইনফেকশনটা কেন হয়, এরপরে দেখছি পারসিস্টেন্ট ভাইরাল ইনফেকশনটা কি কি ভাবে থাকতে পারে। ক্রনিক ক্যারিয়ার হিসেবে থাকতে পারে, ল্যাটেন্ট ইনফেকশন হিসেবে থাকতে পারে, স্লো ভাইরাল ইনফেকশন হিসেবে থাকতে পারে। প্যাথোজেনেসিসের আরেকটা স্টেপ হচ্ছে এসকেপ ফ্রম ইমিউন রেসপন্স। এসকেপ ফ্রম ইমিউন রেসপন্স। ইমিউন রেসপন্স থেকে ভাইরাসটা কি কি ভাবে এসকেপ করে। একটা হচ্ছে ডাইরেক্ট সেল টু সেল স্প্রেড করে, একটা সেল থেকে আরেকটা সেলের ভিতরে দিয়ে সে পাস করে, সে সেলের বাইরে আসেই না, আমার ইমিউন সিস্টেম তাকে চিনতেই পাচ্ছে না, সে সেলের ভিতর দিয়ে পাস করছে। আরেকটা হতে পারে চেঞ্জিং অ্যান্টিজেনিসিটি, সে তার অ্যান্টিজেনিসিটিটা চেঞ্জ করে বারবার, যেমন এইচআইভি। আরেকটা কি করে, ইনঅ্যাক্টিভেট ইমিউন রেসপন্স, সেই ইমিউন সেল সিস্টেমটাকে ইনঅ্যাক্টিভেট করে দেয়, যেমন এইচআইভি কি করে CD4 সেলকে ইনঅ্যাক্টিভ করে দিচ্ছে। আর আমাকে ন্যাচারালি প্রোটেকশন দিচ্ছিল যে ইন্টারফেরন, সেই ইন্টারফেরনের অ্যাক্টিভিটিটাকে সে ইন্টারফেয়ার করে, ঠিকমতো কাজ করতে দেয় না। আমার নন স্পেসিফিক ইমিউন সিস্টেমের একটা পার্ট ছিল কমপ্লিমেন্ট, সেই কমপ্লিমেন্ট সিস্টেমটাকে সে ইনঅ্যাক্টিভ করে দিচ্ছে। আরেকটা কি করতে পারে, ব্লক ইমিউন রেসপন্স, ইমিউন রেসপন্সটাকে সে ব্লক করে দেয়, যেমন কম্পিটিং অ্যান্টিজেন তৈরি করে, যেমন হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেনের ক্ষেত্রে সে কম্পিটিং অ্যান্টিজেন তৈরি করে থাকে। তাহলে যদি আমাকে ভাইবা বোর্ডে জিজ্ঞেস করা হয় যে এসকেপ ফ্রম ইমিউন রেসপন্স, একটা ভাইরাস কি কি ভাবে ইমিউন রেসপন্সটাকে এসকেপ করতে পারে, কি কি বলবো আমরা? এসকেপ রিকগনিশন অফ ভাইরাস, ইনঅ্যাক্টিভেট ইমিউন রেসপন্স, একটা হচ্ছে ব্লক ইমিউন রেসপন্স। হ্যাঁ, একটা হচ্ছে ব্লক ইমিউন রেসপন্স। এসকেপ রিকগনিশন অফ ভাইরাস, এসকেপ রিকগনিশন অফ ভাইরাস, এখানে ডাইরেক্ট সেল টু সেল স্প্রেড হচ্ছে, চেঞ্জিং অ্যান্টিজেনিসিটি হচ্ছে, ইনঅ্যাক্টিভেট ইমিউন রেসপন্স, এখানে কি কি হচ্ছে, কিলিং সেলস অফ ইমিউন সিস্টেম, ইন্টারফেয়ার উইথ ইন্টারফেরন অ্যাক্টিভিটি, ইনঅ্যাক্টিভেট কমপ্লিমেন্ট। আর একটা হচ্ছে ব্লক ইমিউন রেসপন্স, ব্লক ইমিউন রেসপন্স, এখানে কি হচ্ছে, প্রোডিউসিং কম্পিটিং অ্যান্টিজেন উইথ হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন। এখন পরের যে কোশ্চেনটা পাশাপাশি চলে আসে, তোমাদের কি খুব লেন্দি লাগছে ক্লাসটা? আমি একটু পরে ছেড়ে দিচ্ছি, এটা পাশাপাশি এটা না বললেই হচ্ছে না।
অ্যান্টিভাইরাল ইমিউন রেসপন্স, তাহলে আমার বডি কি কি রেসপন্স করছে ভাইরাসের জন্য? অ্যান্টিভাইরাল ইমিউন রেসপন্সটা হচ্ছে ইনেট এবং অ্যাকোয়ার্ড, দুইটা পার্ট। ইনেটের মধ্যে কে করছে? ইন্টারফেরন, ন্যাচারাল কিলার সেল, মনোসাইট আর ম্যাক্রোফেজ। আর অ্যাকোয়ার্ডে কে কে করছে তোমাদের নিশ্চয়ই মনে আছে, CD8 সেল থাকবে, তার সাথে কে থাকবে? অ্যান্টিবডি গুলি থাকবে, IgM, IgG, IgA, নিউট্রালাইজেশন, অপসোনাইজেশন, ADCC, ব্লক অ্যাটাচমেন্ট। এই কোশ্চেন গুলি তোমরা ইমিউনোলজিতে পড়েছো, জাস্ট এখানে একটু মিলিয়ে নেওয়া। একটা হচ্ছে ভাইরাস কিভাবে ইমিউনটাকে এসকেপ করলো, আরেকটা হচ্ছে আমার হোস্টের ইমিউন সিস্টেমটা কিভাবে রেসপন্স করলো। দুই সিস্টেম, ইনেট এবং অ্যাকোয়ার্ড ভাগ করে বলতে হবে। ইনেটে NK সেল আর অ্যাকোয়ার্ডে CD8 সেল, এই দুটো অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। আমাদের জেনারেল ভাইরোলজির আরেকটু পার্ট বাকি আছে, এটা আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ কমপ্লিট করব। ইন্টারফেরন গুলি, তারপরে আমাদের অ্যান্টিভাইরাল ড্রাগ আছে, জিন থেরাপি আছে, এগুলি শেষ করলে আমাদের মোটামুটি জেনারেল ভাইরোলজিটা আরেকটা ক্লাসে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আজকে কিন্তু আমরা অনেক বেশি পড়ে ফেললাম। হ্যাঁ, একটু যদি আমরা সামারি করি কি কি পড়লাম বলো সবাই। প্রথমে সেলের রেপ্লিকেশনের প্রিন্সিপাল বললাম, প্রিন্সিপালের পরে কি বললাম? স্টেপ গুলি বললাম, স্টেপ গুলি আমরা অ্যানিমেশন দেখলাম। তারপরে আর্লি প্রোটিন সিনথেসিসের ইম্পর্টেন্ট, লেট প্রোটিন সিনথেসিসের ইম্পর্টেন্ট পড়লাম। এরপরে কি আসে? স্টেপ গুলি আমরা অ্যানিমেশন দেখলাম, আমরা দুটো গ্রাফ দেখলাম, এক্লিপস পিরিয়ড দেখলাম। এক্লিপস পিরিয়ডের পরে আমরা হচ্ছে সেল ট্রপিজম দেখলাম, টিএনএ ভাইরাসের সাইট অফ রেপ্লিকেশন, আরএনএ ভাইরাসের সাইট অফ রেপ্লিকেশন, বাডিং দেখলাম, লাইটিক প্রসেস দেখলাম, হ্যাঁ, লাইসোজেনিক সাইকেলটা দেখলাম, লাইসোজেনিক সাইকেলের ক্লিনিক্যাল এক্সাম্পলটা দেখলাম। এরপরে দেখলাম প্যাথোজেনেসিস, প্যাথোজেনেসিসের পরে দেখলাম ট্রান্সমিশন, এফেক্টস অফ ভাইরাস অন হোস্ট সেল, ইনফেক্টেড সেলে কি কি চেঞ্জ হয়, আর হোস্ট সেলে কি কি রেসপন্স হয়, হোস্টে কি কি রেসপন্স হয়, একটা ভাইরাস পারসিস্টেন্ট ইনফেকশন কি কি ফর্মে থাকতে পারে, এটা কিন্তু অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। ক্রনিক ক্যারিয়ার, ল্যাটেন্ট ইনফেকশন, স্লো ভাইরাল ইনফেকশন, এসকেপ ফ্রম ইমিউন রেসপন্স। এরপরে আরেকটা বললাম কি, অ্যান্টিভাইরাল ইমিউন রেসপন্স। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই ফেসবুক লাইভের মাধ্যমে তোমরা কোশ্চেন করতে পারো। আমি আজকে একটু অসুস্থ, যার জন্য তোমাদের একটু ডিস্টার্ব হলো। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কেউ বুঝতে না পারো তাহলে কমেন্টস এর মাধ্যমে কোশ্চেন করবে, আমি ইনশাআল্লাহ আগামী ক্লাসে আনসার দিয়ে দিবার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।